আমরা ভারত সরকারের আইন কার্যকর করেছি, ধরো আর বিএসএফ কে দাও, নো জেল। আমাদের টাকাতে অন্নপূর্ণা যোজনা হবে, প্রধানমন্ত্রী সূর্য ঘর হবে, বার্ধক্য ভাতা বিধবা ভাতা বাড়বে, বেকার যুবক যুবতী চাকরি পাবে, ভাঙা স্কুলটাকে সোজা করব, পানীয় জলের আরো ব্যবস্থা করব। কিন্তু ওই লোকগুলোকে জেলের খাওয়ার কাপড় ওষুধ দিতে পারবো না। আমি মাদ্রাসা সম্পর্কে বলি যে বলছেন যে মাদ্রাসায় কি হয়, মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত। এ বিষয়ে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে জানাতে চাই, মাদ্রাসাতে যে পঠন পাঠন দেওয়া হয়, মাদ্রাসা আরবি শব্দ, এর বাংলা হচ্ছে পাঠাগার বা বিদ্যালয়। এই বিদ্যালয়গুলিতে যেমন বাংলা, ইংরেজি, কম্পিউটার সব পড়ানো হয়, সায়েন্স পড়ানো হয়, অনুরূপ একটি ধর্মীয় শাস্ত্র পড়ানো। আমরা রংপুরের ঘটনার ক্ষেত্রে সরকারকে বলবো জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে। যে সরকার পদক্ষেপ না নেয়, মবক্রেসি, জনগণ বাধ্য হয়ে আইন হাতে তুলে নিবে, মূর্তিকে অপসারণ করে নাপাক মূর্তি বাংলাদেশ থেকে হিন্দুস্তানে ফেলে দিবে ছুঁড়ে। এক হচ্ছে মূর্তি নাপাক, যেখানে মূর্তি থাকে আল্লাহর রহমত সেখানে থাকে না। বিশাল আকৃতির একটা মূর্তি তারা নির্মাণ করলো কি করে, প্রশাসন বাধা দেয় নাই কেন, এটা আমাদের প্রশ্ন। সোহরাওয়ার্দী তিনি একজন শিক্ষা জগতের মানুষ ছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। তার নাম বাদ দিয়ে সেখানে একটা দাঙ্গাবাজ গুন্ডার নামকে নিয়ে এলেন। এটা থেকে বার্তা পরিষ্কার, যেটা রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথের বাংলা নয়, এটা হয়ে যাবে দাঙ্গাবাজদের বাংলা। দাঙ্গা করে নিরীহ মানুষদের খুন করেছেন, তাই তাকে গোপাল পাঠা বলা হতো, এবং সেই গোপাল পাঠা নাম নিয়ে তিনি ব্যবসা করে খেয়েছেন। তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন তো বিজেপির কোনো নেতা বলেননি যে আমাদের একজন মহান নেতা বেঁচে আছে। এইটা শুধুমাত্র এইটা হচ্ছে এই মাদ্রাসা তুলে দেওয়া আর মুসলিম বিরোধী কথা হচ্ছে বিজেপির উন্নয়নে ডাঙ্গা বাজাবে, উন্নয়ন বাড়তে হবে বলেছিল, লক্ষ্মীর ভান্ডার দেবো, সেখানে ব্যর্থ হয়েছে। এবার সেই ব্যর্থতা ঢাকার জন্য কি হয়েছে, মুসলমানদেরকে টাইট দিচ্ছে। কথা ব্যাপারটা হচ্ছে, দেখুন, যদি মাদ্রাসা না থাকতো, হরিচাঁদ ঠাকুরের ব্যাকগ্রাউন্ড একটু দেখুন তো। তথাকথিত সেই সময় উচ্চবর্ণের মানুষরা হরিচাঁদ ঠাকুরকে তাকে শিক্ষাকেন্দ্রে ঢুকতে দেয়নি। মাদ্রাসাতে তিনি বুনিয়াদী শিক্ষা অর্জন করেছেন, ইতিহাস বলছে তো। আর মাদ্রাসা না থাকলে স্বাধীনতা সংগ্রাম আরও পিছিয়ে যেত। দর্শক, শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে মাদ্রাসা রাখবেন না। শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায় যেরকম বক্তব্য দিয়েছেন, এবং উনি মাদ্রাসা সম্পর্কে এমনভাবে বলেছেন যে মাদ্রাসায় কোনো লেখাপড়া হয় না, মাদ্রাসায় যারা মাধ্যমিক পর্যন্ত পড়ালেখা করে তারা পরে যখন কলেজে ভর্তি হয় তখন তারা আসলে এই লেখাপড়া সম্পর্কে তাদের কোনো ধারণাই থাকে না, এমনটি বললেন। কিন্তু নওশাদ সিদ্দিকী সেই বিষয়ে কড়াভাবে জবাব দিলেন, শুভেন্দু অধিকারীর মুখে একদম কাদা মেরে দিলেন। শুভেন্দু অধিকারী একজন মুখ্যমন্ত্রী, তিনি কিভাবে আরেকটি ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসা, এই মাদ্রাসা থেকেই তো মুসলিমদের আলেম মাওলানারা বের হয়, এবং নওশাদ সিদ্দিকী কিন্তু এখানে একদম খুব সুন্দর করে হাতে ধরে ধরে বুঝিয়ে দিয়েছেন যে এই মাদ্রাসা থেকে আসলে মুসলিমদের পূর্বপুরুষরা এই ভারতবর্ষের স্বাধীনতায় প্রভাব রেখেছেন। দর্শক, আপনাদের কাছে আসলে কি মনে হয়, শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসলো তো এখন মানে উনি হিন্দুদেরকে নিয়েই শুধু নাচাগানা করবে, মানে হিন্দুদের কল্যাণের জন্য কাজ করবে, হিন্দুদের উন্নত হবে সেই জন্য কাজ করবে। কিন্তু মুসলিমরাও তো এই ভারতবর্ষের নাগরিক, তো তাদেরকে কিভাবে বাদ দিয়ে শুভেন্দু অধিকারী শুধু হিন্দুদেরকে নিয়েই লাফালাফি করতেছেন, এবং মুসলিমদেরকে মাদ্রাসায় ভর্তি করতে মানা করতেছেন যে মাদ্রাসায় লেখাপড়া হয় না। একজন মুখ্যমন্ত্রী সে যদি প্রমোট দিয়ে দেয় তো অনেক মুসলিম নেতারাই, অনেক মুসলিম যারা আছে, মুসলিম পাবলিক, তারাই তো আসলে ভর্তি করাবেন না, মাদ্রাসায় ভর্তি করাতে ভয় পাবেন। কারণ যেখানে মুখ্যমন্ত্রীর মতো একজন মানুষ তিনি বলেছেন মাদ্রাসায় লেখাপড়া হয় না, তো এই যে প্রমাণ ছাড়া কথা,
প্রমাণ ছাড়া যে কথা বললেন মাদ্রাসায় লেখাপড়া হয় না, এটা শুভেন্দু অধিকারী কি ভুল করেননি দর্শক? যা বলার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো তারই পরিপ্রেক্ষিতে এবার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বাংলাদেশ থেকে কিন্তু কঠিন হুঙ্কার দিয়েছেন। এই যে রংপুরে রাম মূর্তি নির্মাণ নিয়ে যে ঝামেলাটা চলতেছে, তো ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বলেন যে রংপুরে আসলে হিন্দুরা একটা ঘাঁটি তৈরি করার চেষ্টা করতেছে, ওখানে রাম মন্দির বানাবে বিশাল, তারপর ওখানে আস্তে আস্তে পুরো বাংলাদেশ থেকে যত হিন্দু আছে সব হিন্দুদেরকে ওখানে একসাথে জড়ো করবেন এবং তারপর তারা বিদ্রোহ করা শুরু করবেন যে তারা আলাদা দেশ চায়, তারা ভারতের সাথে মিলিত হতে চায়, কারণ ভারতই তো হিন্দুদের জন্য সবথেকে উত্তম একটি দেশ। তো তারই পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর যেই অপপ্রচার তিনি চালিয়েছেন, সেই অপপ্রচার নিয়ে কিন্তু এবার আরেকজন বিধায়ক, মুসলিম বিধায়ক, উনি কিন্তু আসলে বক্তব্য দিয়েছেন এবং উনি আরও একটি কথা বলেছেন যে শিক্ষাবিদদের নাম মুছে এবার গুন্ডাদের নামে আসলে রাস্তার নামকরণ করা হচ্ছে। এই যে গোপাল পাঠা, তো এই গোপাল পাঠা ছিল একটা গুন্ডা, তো ওনার নামে এই যে আপনারা শুনছেন গতকাল যে হোসেন সরওয়ার্দির নামে যেই রাস্তাটি ছিল কলকাতায়, তো সেই রাস্তাটির নাম পরিবর্তন করে সেখানে গোপাল পাঠা, গোপাল ছাগল নামে রাস্তায় নামকরণ করতেছেন। তো তার বিরোধিতা করেছেন, সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। এবং নওশাদ সিদ্দিকী যেইভাবে শুভেন্দু অধিকারীর বিরোধিতা করেছেন সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। সে ভিডিও যদি আপনি না দেখে দেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন দর্শক। এছাড়াও আমরা দেখেছি যে ওই যে মানিক ফকির নামে, তো মানিক ফকির এই লোকটি আসলে সত্য কথা বলার জন্য খুবই এক্সপার্ট, মানে যেই লোকটি দোষ করবে বা যেই লোক যখন ক্ষমতায় আসেন তার বিরোধিতা করার জন্য ওস্তাদ। তো এই লোকটি এই মুরব্বী লোকটি এই লোকটি তো কাউকে আঘাত করে না, মানে হাত দিয়ে তো আঘাত করে না, তার পা দিয়ে তো আঘাত করে না। এখন শুভেন্দু অধিকারীর সমালোচনা কি করা যাবে না? মুখ দিয়ে কি শুভেন্দু অধিকারীর সমালোচনা করা যাবে না? মুখ দিয়ে যদি শুভেন্দু অধিকারীর সমালোচনা করা যায় তাহলে এই মানিক ফকির তো মুখ দিয়ে সমালোচনা করেছেন। সে ট্রেনে করে একটা জায়গায় যাচ্ছে তার নিজস্ব কাজেই, সেখানে একজন লোক কে সে হচ্ছে এই বিজেপির কর্মী, এই নরেন্দ্র মোদী, এই শুভেন্দু অধিকারীর চামচা। তারা এই বৃদ্ধ লোকটিকে পেয়ে এমনভাবে ধোলাই করেছেন, এই বৃদ্ধ লোকটির মাথায় তো অবশ্যই কিছু আছে, কারণ সে তো এমনি বৃদ্ধ হয়নি। এবং তার বক্তব্যগুলি আপনারা শুনবেন এই মানিক ফকিরের, কীভাবে তিনি বিচক্ষণতার সাথে যে বক্তব্য দেন, এই বক্তব্য অনেক অনেক মূল্যবান, মানুষের শোনা উচিত, এখান থেকে অনেক কিছু শেখা যায়। তো সেই একজন শিক্ষণীয় মানুষ, তিনি সমাজকে শিক্ষা দেয় যে এরকম মানুষটিকে যে এইভাবে ট্রেনে মারলো, তার মুখ থেকেই শুনবো। দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করেন এখনই একটি সাবস্ক্রাইব করেন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ব্যবস্থা করব, কিন্তু ওই লোকগুলোকে জেলের খাওয়ার কাপড় ওষুধ দিতে পারবো না। আমি আপনার কাছে হিসাব পাঠিয়ে দেব, কোন ভারতীয়র দুশ্চিন্তা নেই, কোন ভারতীয়কে এতটুকু চিন্তা করতে হবে না। তিনি যে ধর্মের হন, যে সম্প্রদায়ের হন, যে দলেরই হন, সিএ এর আওতায় যারা আসেননি, বাকি যারা ঢুকে পড়েছেন, এখনো অবধি আমি 10,000 বের করেছি। আমার কাছে 12টা হোল্ডিং সেন্টারে আরো 1800 অপেক্ষা করছে, ডেলি ওপারে পাঠাচ্ছি। থাকবে না কেউ, নিশ্চিন্ত থাকুন, আপনারা থাকবেন। আপনি যদি মনে প্রাণে ভারতীয় হন, আপনি যে ধর্ম মানুন, যে দল করুন, আপনার কিচ্ছু হবে না।
কিন্তু ভোট ব্যাংকের জন্য আমরা এই জিনিস বরদাস্ত করব না। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, কেন বিএসএফ কে জমি দেননি? কেন জমি দেননি আপনি? কোথায় কোথায় বিএসএফ কে এইখান থেকে দাঁড়িয়ে আগের মুখ্যমন্ত্রী বিএসএফ কে কদর্য ভাষায় আক্রমণ করেছে, এখানে প্রস্তাব এনেছে বিএসএফ এর বিরুদ্ধে। জমি দিয়ে তারপরে নিন্দা করতে পারতেন। শুনে রাখুন, এখন অবধি 142.79 একর জমি দিয়েছি। কোচবিহার 22.95, জলপাইগুড়ি 35.165, দার্জিলিং 8.815, সব মিলিয়ে এই 600 কিলোমিটার এলাকা কয়েক মাসের মধ্যে একদম বেড়া তৈরি হয়ে যাবে। তার আগে যারা পালাতে চান পালিয়ে যান। আমার ডাকে সাড়া দিয়ে হাকিমপুর দিয়ে অনেকেই পালিয়েছে। বাকি যদি আপনাদের পরিচিত কেউ থাকে তাদেরকে বলুন তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য। রাষ্ট্রের সুরক্ষা, রাষ্ট্রের নিরাপত্তা আর বাংলাকে সুরক্ষিত মজবুত করার জন্য এই সরকারের নীতি একদম পরিষ্কার। এই বিষয়ে আঙ্গুল তুললেই জসমিন দেশে যদাচার। যে ভাষায় যে কথা বোঝে সেই ভাষায় আমরা উত্তর দেব। রাজ্যপাল মহোদয় তার বক্তৃতাতে আমাদের উন্নয়নের দিশা দেখিয়েছেন। আপনাদের আমি একটা হিসাব দেখাবো, কেন লক্ষ্মীর ভান্ডারের ফর্ম, কেন ইত্যাদি ইত্যাদি আপনারা বলেছেন না। আমি তারপরে আসবো। আপনাদের ওই বলেছেন সিআইডির বাড়িতে পাঠানোর, বেলেঘাটার বিধায়ক বলছিলেন কথা করে, তাহলে তাদের রুজি রুটি কোথায় যাবে? 20% স্টুডেন্টস, যেখানে পশ্চিমবাংলা সরকারের বিগত যে কটা সরকার তারা স্কুল পৌঁছাতে পারেনি, নন মুসলিম ছেলেমেয়েরা ওই মাদ্রাসায় পড়াশোনা করে, তাদের কোথায় পাঠাবেন? এইটা শুধুমাত্র এইটা হচ্ছে এই মাদ্রাসা তুলে দেওয়া আর মুসলিম বিরোধী কথা হচ্ছে বিজেপির। উন্নয়নে ডাঙ্গা বাজাবে, উন্নয়ন বাড়তে হবে বলেছিল, লক্ষ্মীর ভান্ডার দেবো, সেখানে ব্যর্থ হয়েছে। এবার সেই ব্যর্থতা ঢাকার জন্য কি হয়েছে? মুসলমানদেরকে টাইট দিচ্ছে। এই কথা ব্যাপারটা হচ্ছে, দেখুন, যদি মাদ্রাসা না থাকতো, হরিচাঁদ ঠাকুরের ব্যাকগ্রাউন্ডটা একটু দেখুন তো। তথাকথিত সেই সময় উচ্চবর্ণের মানুষরা হরিচাঁদ ঠাকুরকে তাকে শিক্ষাকেন্দ্রে ঢুকতে দেয়নি। মাদ্রাসাতে তিনি বুনিয়াদী শিক্ষা অর্জন করেছেন, ইতিহাস বলছে তো। আর মাদ্রাসা না থাকলে স্বাধীনতা সংগ্রাম আরও পিছিয়ে যেত। আপনি দেখুন দেওবন্দ মাদ্রাসা থেকে শুরু করে ফুরফুরা শিল্পের ইতিহাস, স্বাধীনতা সংগ্রামে এদের ভূমিকাটা কী ছিল। শুধুমাত্র রাজনৈতিক রুটি শাখার জন্য এগুলো বলছে। দেখুন, আমি একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে বলছি, আগে জানতে হবে আপনাকে কি কি পড়ানো হয়। আমি বলছি আপনাকে, আমি মাদ্রাসা থেকে আমার ব্যাকগ্রাউন্ড, যে ধরনের ম্যাথ, ইংলিশ, বেঙ্গলি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স যা আছে সব সাবজেক্ট থেকে ওর ওপরে আবার ধর্মীয় শাস্ত্র থাকে, মানে চাপ বরঞ্চ বেশি থাকে। এমনভাবে দেখানো হয়। অ্যাকচুয়ালি কী ব্যাপারটা বলুন তো, যে আমরা সে বিষয়ে আমার প্রফেসর, আমি যখন মাস্টার্স করছি আলিয়া ইউনিভার্সিটি থেকে, বলেছিল ইউ হ্যাভ টু রাইট, ইউ ক্যান ক্রিটিসিজম এনিবডি। আপনার ও কিন্তু বলেছে যে বিষয়ে তুমি ক্রিটিসিজম করবে সেই বিষয়ে তোমার জ্ঞান রাখতে হবে। দুর্ভাগ্য এটাই, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী হোক বা একটা ফুটপাতের নেতা হোক, সমালোচনা করার রাইট আছে, আমি সমালোচনা করে দিচ্ছি, কিন্তু সেই বিষয়ে আমাদের জ্ঞান অর্জন না। দেখবেন আমি আমার কথা বলছি, আমি অনেক বিষয়ে মন্তব্য করি, কিন্তু অর্থনীতির কথায় আসলে আমি চলে বক্তব্যই দিই না অ্যাসেম্বলি হাউসের মধ্যে, কারণ আমার এই বিষয়ে জ্ঞান নাই। আমি বিগত বিধানসভাতে দুজন অর্থনীতিবিদের বক্তব্য শুনতাম, বাকি কারো শুনতাম না। আমি মনে করতাম তাদের থেকে হয়তো ভালো ভালো দিয়ে দেবো। একটা হচ্ছে দেবাব্রত মজুমদার সাহেব তৃণমূল, আর একটা হচ্ছে অশোক লাহিড়ী স্যার বিজেপির। এই দুজনের বক্তব্য শুনতাম। তা আমার জ্ঞান নাই, আমি সেই বিষয়ে কেন বক্তব্য দেবো? বিষয়টা হচ্ছে এটা, যে বিষয়ে অধ্যাপনা করা দরকার তার উপরে হোক। মাদ্রাসার ইতিহাস স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আজও আছে। তো আপনারা কি, মানে আপনি কি বিরোধিতা করছেন? বিরোধিতাই করছি তো।
এটা তো বিরোধিতা। দেখো মুখ্যমন্ত্রী বক্তব্যের পরে তার বক্তব্য দেওয়ার সুযোগ দেয়, কারো থাকে না, যদি থাকতো তখনই বিরোধিতা করতো। কিন্তু ওই বক্তব্যের মধ্যে উঠে চিৎকার চেঁচামেচি করা আমাকে একদম পছন্দ লাগে না, এটা আমার অপছন্দ লাগে। আচ্ছা, আজকে যেটা বিধানসভা কক্ষে হলো যে তৃণমূল মানে যেটা নতুন শিবির হয়েছে তৃণমূলের ঋতব্রত শিবির নামে, তো তারা উঠে চলে গেল, কক্ষ ত্যাগ করলো, তখন মুখ্যমন্ত্রী একদম বললেন যারা আসল তৃণমূল তারাই বসে রয়েছে, যারা তৃণমূল হিসাবে নিজেদেরকে দাবি করছেন তারা পালিয়ে যাচ্ছেন। মানে এই যে ব্যাপারটা একটা সৃষ্টি হচ্ছে, মানে কিভাবে দেখছেন এটা? দেখুন, এটা রাজ্যের মানুষ বুঝতে পারছে কারা আসল কারা নকল তৃণমূল। আমি তৃণমূলের হয়ে ওকালতি করতে এখানে আসিনি, তৃণমূলের বিরুদ্ধে সব থেকে বেশি লড়াই আমার ছিল, দুর্নীতি অন্যায় করেছিল বলে এটা। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে সেটা কোনোভাবেই বাংলার মানুষ মেনে নিতে পারবে না, এটা মানুষকে একটু বোকা বানানো হচ্ছে। মমতা ব্যানার্জির ছবি দেখিয়ে ভোট নিয়েছে, আমি চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জির ছবি ছেড়ে ওরা ভোটে দাঁড়াক। উঠেছি, একা আছি, আর ভেন্ডারে তখন 8-10 জন 12 জন ছিল। একটি লোক অনেকক্ষণ ধরে আমাকে ফলো করার পরে জিজ্ঞাসা করছে, আপনি কি মানিক ফকির? আমি ভদ্র বাবাই বলে, হ্যাঁ ভাই। যেই বলেছে ও সঙ্গে সঙ্গে লাফি উঠেছে, শুয়োরের বাচ্চা, সনাতনীদের বিরুদ্ধে গালাগালি দেওয়া, বিজেপির বিরুদ্ধে গালাগালি দেওয়া, মেরে ফেলবো আজকে বলে কিস্তি কামারি করে লোক জড়ো করার চেষ্টা করে। আর আমার পুরনো কিছু ভিডিও ও মোবাইল খুলে খুলে বিভিন্ন লোককে দেখায় যে এই লোকটা সনাতনীদের বিরুদ্ধে, এই মুসলমানদের লোক, মুসলমানদের পক্ষে, ইত্যাদি ইত্যাদি বলে, হ্যাঁ, এসব আমাকে বলতে থাকে। এবার এই বলাটা যখন এত চূড়ান্ত জায়গায় যায় এবং কিছু লোক ওর সঙ্গে জড়ো হয়, 2-3 জন একমত হয়, তখন ওরা উল্টো দিকে একজনের হাতে একটা বড় লাঠি ছিল, লাঠি নিয়ে আমাকে মারার চেষ্টা করে। আমি তখন একা আছে, আমি ফোনে উপরে বসুন, আমি ফোনে তখন আমাদের সংগঠনের যে নেত্রী, রাজ্য নেত্রী শিখা মন্ডল ছিল লেডিস কম্পার্টমেন্টে, আমি ওনাকে ফোন করেছি, উনি সেই স্টপেজে আসতে পারেনি। ঘটনাটা চলছে কয়েকটা স্টপেজ জুড়ে। আগেই তো বাধা দেওয়া দরকার ছিল। তারপর তাদের মূর্তি তাদের মন্দিরে থাকবে, মূর্তি যদি এত বড় বানায় যে মুসলমানের চোখ যায়, এদিকে মুসলমানের অধিকার খর্ব হয় না? কথা বলে না, কারণ মূর্তিকে মুসলমান নাপাক মনে করে, কি মনে করে? অতএব তাদের ধর্মীয় অধিকার রক্ষা করতে যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম যারা এই বাংলাদেশকে সৃষ্টি করেছে, তাদের অধিকারকে খর্ব করা কোনো অবস্থায় মেনে নেওয়া হবে না। আমাদের শত্রু আমাদের পাশে। বাজেটে বিরাট বাজেট, আমরা সুন্দর বাজেট হয়েছে, শিক্ষা খাতে 1 লক্ষ কোটি টাকার উপরে বরাদ্দ আছে, কিন্তু আমরা চেয়েছিলাম প্রতিরক্ষা খাতেও 1 লক্ষ কোটি টাকা বরাদ্দ থাকুক, যেন আমার দেশে সামরিক কারখানা হয়, অস্ত্র আমরা তৈরি করব। আর আমি সরকারকে, ইন্টারিম গভর্নমেন্ট ইউনূস সরকারকে বলেছিলাম, বাধ্যতামূলক বাংলাদেশে সকল মাদ্রাসা, স্কুল, কলেজের ছাত্র 18 বছর বয়স হলে প্যারা মিলিটারি ট্রেনিং দিতে হবে। তাহলে বিডিআর লাগবে না, সেনাবাহিনী লাগবে না। মুসলমান যদি অস্ত্র হাতে তুলে মার্চ করে, মুদির ধুতি ঢিলা হয়ে যাবে। রংপুরে পলাশবাড়িতে খুব সম্ভবত হিন্দুরা মূর্তি তৈরি করছে একটা, জানেন আপনারা? রাম মূর্তি, রামের মূর্তি তৈরি করেছে। আর মুসলমান যারা প্রতিবাদ করেছে তাদেরকে মৌলবাদী এবং কি বলে তকমা দিয়েছে। নওজুবিল্লাহ। আচ্ছা বলেন তো ভাই, হিন্দুরা যতটা নিরাপদে বাংলাদেশে আছে, মুসলমানরা ভারতে তার 10 ভাগের 1 ভাগ নিরাপত্তা পায়? সেখানে মসজিদগুলোকে তালা দেওয়া হয়। আমরা দেখেছি শুভেন্দু, এই কুখ্যাত সন্ত্রাসী যখন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে, মসজিদের ভিতরে ঢুকে সেজদারত মুসল্লির মাথায় পা দেওয়া হয়েছে, গরু কোরবানি করতে দেওয়া হয় নাই, চরম নির্যাতন করা হয়েছে। তার প্রতিবাদে প্রতিশোধ নিতে যে বাংলাদেশে কোনো হিন্দুর গায়ে আমরা আঘাত করছি? কারণ আমরা ইসলামের আদর্শে বিশ্বাসী। কোন এক এলাকার হিন্দুদের অপরাধে এই এলাকার হিন্দুদেরকে জুলুম করা যায় না। কিন্তু যেটা মূর্তি নির্মাণ হচ্ছে রংপুরে, এটার উদ্দেশ্য খুব খারাপ। এক হচ্ছে মূর্তি নাপাক, যেখানে মূর্তি থাকে আল্লাহর রহমত সেখানে থাকে না। বিশাল আকৃতির একটা মূর্তি তারা নির্মাণ করলো কি করে? প্রশাসন বাধা দেয় নাই কেন? এটা আমাদের প্রশ্ন। আগেই তো বাধা দেওয়া দরকার ছিল। তারপর তাদের মূর্তি তাদের মন্দিরে থাকবে, মূর্তি যদি এত বড় বানায় যে মুসলমানের চোখ যায়, এদিকে মুসলমানের অধিকার খর্ব হয় না? কথা বলে না।
কারণ মূর্তিকে মুসলমান নাপাক মনে করে, কি মনে করে? অতএব তাদের ধর্মীয় অধিকার রক্ষা করতে যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম যারা এই বাংলাদেশকে সৃষ্টি করেছে, তাদের অধিকারকে খর্ব করা কোনো অবস্থায় মেনে নেওয়া হবে না। এখানে একটা চক্রান্ত হচ্ছে, কি আপনারা জানেন না, এটা একটা রাজনৈতিক চক্রান্ত ভারতের, এই জন্য মূর্তিটা নির্মাণ করছে। এটা হচ্ছে চিকেন নেক আছে, আপনারা জানেন চিকেন নেক খুব সরু একটা পথ, ভারতের মূল ভূখণ্ডের সাথে 7টা রাজ্য সে চিকেন নেক বা সরু পথ ওইটার সাথে সংযুক্ত, 7 সিস্টার বলে যে। তো ওই চিকেন নেককে যদি কোনোভাবে কেটে দেওয়া যায়, তাহলে ভারত থেকে 7টা রাজ্য ছিন্ন হয়ে যাবে। এই ভয় থেকে এই হিন্দুত্ববাদী ভারত সরকার চিন্তা করতেছে চিকেন নেককে প্রশস্ত করতে হবে। দর্শক, এতক্ষণ তো শুভেন্দু অধিকারী, নওশাদ সিদ্দিকী, মানিক ফকির সহ আরও অনেকের বক্তব্য শুনলেন। তো আপনাদের কাছে কি মনে হলো? এই যে বক্তব্যগুলি দিয়েছেন, এই বক্তব্যগুলিতে কি কোনো যৌক্তিক কথা বলেছেন, কোনো মূল্যবান কথা ওনারা বলেছেন? যদি বলে থাকেন বা কিংবা আপনাদের কাছে কি মনে হয় যে এই কথাগুলি সব ফালতু 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 বলেছেন? শুভেন্দু অধিকারী কি নিজে জানেন যে মাদ্রাসা লেখাপড়া হয় নাকি হয় না? তিনি প্রমাণ ছাড়া কথা কেন বললেন? এই জবাব তাকে দিতে হবে। তো যাই হোক দর্শক, আজকের মতো আমরা এখানে শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই একটি সাবস্ক্রাইব করেন, কারণ এখন পশ্চিমবঙ্গের যতগুলি নিউজ চ্যানেল আছে সবগুলি এখন শুভেন্দু অধিকারী পা চাটবে। শুভেন্দু অধিকারী যদি পশ্চিমবঙ্গকে অন্য একটি দেশের কাছে বিক্রিও করে ফেলে কিংবা খেয়ে ফেলে, গ্রাস করে ফেলে, তাতেও তারা মুখ খুলবেন না দর্শক, কারণ তারা টাকার ভাগ পাবেন। কিন্তু আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত সত্যের সাথে আমরা লড়াই করে থাকি। তো যাই হোক দর্শক, আজকের মতো আমরা এখানে শেষ করলাম। সাবস্ক্রাইব যদি না করে এখন একটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।